রাজধানীর বাজারে ঘন্টা ব্যবধানে চিনির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। অসহায় ক্রেতারা, ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন অসাধু সিন্ডিকেটের ওপর। মার্কেটে চিনি নাই, চিনি ক্রাইসিস। আর যাদের দু একজনের কাছে আছে এরা উপরে বা গোডাউনে মজুত রেখে রেখে 1 পিস 2 পিস করে বিক্রি করে 3800 টাকা দাম। সকালে আনি 3200, কত মনে হয় 3300, কত মনে হয় 3400, প্রতি ঘন্টায় ঘন্টায় বার্তা আসছে। প্যাকেটের যে মূল্যটা সেটাই নেওয়া উচিত তাদের। এরকম ভাবে যদি বাজার থেকে পণ্য এরকম নেয়, ওরা দাম বেশি, তাহলে খাবে কি মানুষ? রমজানের প্রথম দিনে একই চিত্র সারা দেশের কাঁচা বাজারে। সবজি ও মাছের দর চড়া, মনিটরিং এর তাগিদ। অনেক দাম বেশি, আগের দামের তুলনায় রোজার মাসে অনেক বেশি নিচ্ছে তারা। ভালো রুইটা 400 টাকা কেজি, আজকে সেই রুইটা 550-600 টাকা কেজি। মনিটরিং থাকলে সবকিছু তো ভালো হবে, একটা কন্ট্রোলের মধ্যে থাকবে। মনিটরিং না থাকলে পরে সেটা তো যার ইচ্ছা মতো করতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর ইফতারির বাজার জমজমাট। ঐতিহ্যবাহী আইটেম কিনতে পুরান ঢাকার চক বাজারে রোজাদারদের ভিড়। ভেজাল রোধে অভিযান চলবে জানালেন দক্ষিণের মেয়র। বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, আটক 42 শিক্ষার্থীর জামিন মঞ্জুর। সরিয়ে নেওয়ার একদিন পর সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে স্থাপন হলো ভাস্কর্য। শুক্রবারের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 4 জনের জামিন মঞ্জুর। এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াই গর্ভধারণে বাড়ছে ঝুঁকি। শিশুর দেহে ছড়িয়ে পড়ছে জটিল রোগ। আগে থেকেই মায়ের সুস্বাস্থ্য নিশ্চিতের পরামর্শ। রাজধানীর বাজারে ঘন্টা ব্যবধানে চিনির দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। লাগামহীন দামে নিয়ন্ত্রণ নেই কারো। বাধ্য হয়ে অসহায় ক্রেতারা একরকম জিম্মি হয়ে পড়েছেন ব্যবসায়ীদের কাছে। আর পাইকারি ব্যবসায়ীরা এর দায় দিচ্ছেন অসাধু সিন্ডিকেটের ওপর। শুধু চিনি নয়, ইফতারের অনুষঙ্গ চিড়া, মুড়ি আর খেজুরেরও দাম বেড়েছে একদিন ব্যবধানেই। তবে স্বাভাবিক রয়েছে ছোলা ও ভোজ্য তেলের দাম। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। রোজার প্রথম দিনের দুপুর 3:30টায় কাওরান বাজারের চিত্র এটি। কয়েকটি চিনির গোডাউনে ব্যবসায়ী টেলিভিশন ক্যামেরার উপস্থিতি টের পেয়ে দোকান থেকেই উধাও। ক্রেতা আছেন, দোকানে বস্তায় বস্তায় চিনিও আছে কিন্তু বিক্রেতা নেই। আবার অন্য দোকানে বিক্রেতা আছেন কিন্তু চিনি নেই। একই বাজারে ব্যবসায়ীদের বক্তব্য ভিন্ন ভিন্ন। পাইকাররা অভিযোগ করছেন ডিলাররা চিনি সরবরাহ করছেন না। মার্কেটে চিনি নাই, চিনি ক্রাইসিস। আর যাদের দু একজনের কাছে আছে এরা উপরে বা গোডাউনে মজুত রেখে রেখে 1 পিস 2 পিস করে বিক্রি করে 3800 টাকা দাম। কম বিক্রি করে না কেউ। 70 টাকা কেজি গতকাল কেউ গেছে, আজকে 76 টাকা করে কেজি কিনা চলতেছে। যারা ডিউ করে, যারা বড় বড় ডিউ করতেছে, ওরা বলতেছে যে চিনি নাই মার্কেটে, নইলে সিরিয়াল দিয়ে রাখছে যে এখন ডিউ কিনলে আপনারা 15-20 দিন 1 মাস পরে পাবেন। চাহিদা সরবরাহের তফাতের কারণেই ক্রমান্বয়ে বাড়তেছে। না, আমাদের কাছে সরবরাহ পর্যাপ্ত থাকলে এই অবস্থা হয় না। ওই যে আমার সামনে চিনি থাকে, আপনি দেখেন না, গোডাউনটা দেখেন কি আছে কিনা। পুরো রোজার মাসে চিনির চাহিদা 2 লাখ মেট্রিক টন। গত 3 মাসে গড়ে প্রতি মাসে 1.25 লাখ টন করে চিনি আমদানি হচ্ছে। এ মাসে 3টি জাহাজে 1,70,000 টন অপরিশোধিত চিনি আমদানি হয়েছে। মিলারদের তথ্য মতে মিল গেটে চিনি বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। বাণিজ্য মন্ত্রণালয়ও সরবরাহ ঘাটতি নেই নিশ্চিত করেছে। তাহলে হঠাৎ একদিনেই চিনির দাম 10 টাকা বাড়ার কারণ কি? ক্রেতাদের অভিযোগ সঠিক বাজার মনিটরিং না থাকাই এর কারণ। প্রচন্ড খারাপ অবস্থা। যে হারে দাম চাচ্ছে ওরা, ধরো 70 টাকা প্যাকেট, 76 টাকা বিক্রি করতেছে। আমরাও তো এখন আমি এই বাজারে আসার পরে কোনো মনিটরিং দেখিই নাই। এদিকে একই চিত্র চিড়া, মুড়ি, খেজুর ও গুড়ের বাজারে। একদিনের ব্যবধানে কেজিতে 10 টাকা দাম বেড়েছে এসব পণ্যের। দাম তো ভাই অতিরিক্ত। মুড়ির চাই 120 টাকা কেজি, গুড় চাই 150 টাকা কেজি, চিড়া নিলাম 75 টাকা কেজি। কোন দাম বেশি? গতবার যেটা 600 এবার সেটা 800। তবে রমজানের অন্যান্য অনুষঙ্গ ছোলা, তেল, ডাল সহ বেশ কিছু পণ্যের দাম রয়েছে স্বাভাবিক। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
এদিকে দেশের প্রধান বেসরকারি চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের মহাব্যবস্থাপক সময় সংবাদকে টেলিফোনে জানিয়েছেন, তারা প্রতিদিন মিলগেট থেকে 57 থেকে 58 টাকা কেজি দরে 3000 টন চিনি বাজারে সরবরাহ করছেন, যা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। তাই তার মতে সংকটের কোনো কারণ নেই। সেই সাথে তিনি জানান, খুচরা বাজারেও দাম সহনীয় রাখতে সিটি গ্রুপ 60 টাকা কেজিতে প্যাকেট চিনি এবং 85 টাকা লিটার সয়াবিন তেল বিক্রি করছে রাজধানীর 10টি পয়েন্টে। রমজান মাসে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা যায় বরাবরই। বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের চেষ্টা থাকে রমজানে প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে, কিন্তু রমজান মাসের শুরুতেই দেখা যায় বাস্তবতায় ভিন্ন চিত্র। একই সঙ্গে টিসিবি সরবরাহ করা পণ্যেও দেখা যায় সংকট। এসব বিষয় মাথায় নিয়ে ভোক্তাদের সুবিধায় রাজধানীর খোলা বাজারে চিনি এবং ভোজ্য তেল বিক্রি কার্যক্রম শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান সিটি গ্রুপ। চিনি 2900 থেকে 3000 টন করে চিনি ডেলিভারি দিচ্ছি এবং যে চিনিগুলো আমরা ডেলিভারি দিচ্ছি সেটা 57 টাকা থেকে শুরু করে 58 টাকার মধ্যে পার কেজি প্রতিদিন আমরা ডেলিভারি করে যেতে পারবো এবং কোনো রকম কোনো ঘাটতির সম্ভাবনা নেই এবং দাম বাড়ানোর সম্ভাবনা নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে আজকে থেকে ঢাকার 10টা পয়েন্টে খোলা বাজারে প্রতি কেজি প্যাকেট চিনি 60 টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল 85 টাকা করে বিক্রি করতেছি। বাণিজ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা যদি বাজার মনিটরিংটা একটু বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এটা অনায়াসে ঠিক হয়ে যাবে। রাজধানীর যাত্রাবাড়ি, মতিঝিল, প্রেস ক্লাব, কারণ বাজার, মিরপুর 1, মিরপুর 10, গাবতলী, জিগাতলা, আশকোনা ও খিলগাঁও এই 10টি পয়েন্টে রয়েছে সিটি গ্রুপের ট্রাক যোগে পণ্য বিক্রির কার্যক্রম। 3 মার্কের এক নাম্বার তার সলিড জিনিস এটা ভেজাল ছাড়া, ঠিক আছে। আর লাইন দাঁড়িয়েছি তো কষ্ট নাই, আবার কটা পয়সা কমও পাইছি। মার্কেট তো দাম অনেক বেশি, এখানে একটু দাম কম দেখে এখানে আসছি কেনার জন্য। বড় বড় স্থলের তুলনায় একটু ভালো। আর তীর কোম্পানিগুলো বাংলাদেশে বিভিন্ন অনেক সুনাম আছে, আর এদের পণ্যগুলো অনেক ভালো। আমরা রমজানের উদ্দেশ্যে কনজিউমারকে কম রেটে দেওয়ার জন্য সিটি গ্রুপের পক্ষ থেকে আয়োজন স্টার্ট করছি আমরা। প্রাথমিকভাবে 10 দিন ব্যাপী চলবে এ কার্যক্রম, তবে ভোক্তাদের চাহিদা অনুযায়ী পুরো রমজান মাস জুড়ে এ কার্যক্রম চলতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রমজানের প্রথম দিনে রাজধানীর কাঁচা বাজারে একই চিত্র, চড়া সবজি ও মাছের দর, তবে সবচেয়ে বেশি বেড়েছে ইফতারের প্রয়োজনীয় সবজির দাম। মাছের বাজারের দাম কম ও সরবরাহ ভালো, বিক্রেতারা দাবি করলেও মানতে নারাজ ক্রেতারা। অন্যদিকে মাংসের মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। রোজার প্রথম দিন সকালে বাজারে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম বাড়তে থাকে। তবে সবজি ও ইফতার আইটেমের দাম ছিল ঊর্ধ্বমুখী। বেগুন 100 টাকা, শসা 60 থেকে 70 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। এ কারণে বাজারে এসে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। মাছের দামের ক্ষেত্রে বিপরীতমুখী অবস্থান ক্রেতা বিক্রেতার। বিক্রেতারা বলছেন ইলিশ সহ কোনো মাছের দামই বাড়েনি, তবে ক্রেতাদের দাবি মনিটরিং এর অভাবে বিক্রেতাদের দৌড়াতে জিম্মি তারা। কালকের থেকে অনেক কম ইলিশ মাছের দর। কালকে যেটা বিকছে 800 টাকা কেজি, আজকে 600 টাকা কেজি। কালকের থেকে হালিপতি 500-700 টাকা কম বড় মাছগুলা। 10 টাকা 20 টাকা প্রত্যেকটা সবজিতে আমি বেশি দেখলাম। ভালো রুইটা 400 টাকা কেজি, আজকে সেই রুইটা 550-600 টাকা কেজি। এটা কেন হইলো? আজকে প্রথম রোজা, এর জন্য আমাদের এখানকার প্রশাসনের লোক যারা আছে তারা বিষয়টা দেখুক যে বাজারে কেন এরকম দাম বাড়তেছে। মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ঠিকই, কিন্তু সেখানেও আছে অভিযোগ। দেশি গরুর দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাংস। খাসির মাংস বিক্রি হচ্ছে 725 টাকা কেজিতে। সরকারি রেট দিয়া গরু আসলে আগে যে মানের গরু তারা বেচা কিনা করতো 500 টাকা কেজি নিত, 520 টাকা। আজকে কিন্তু গরুর মান তেমন একটা ভালো না। সরকার রেট করে দিছে, এই জন্য ওই দামে বিক্রি করতে আছে আমরা 475 টাকা। এছাড়া ব্রয়লার মুরগি কেজি প্রতি 155 আর মাঝারি আকারের কক বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকায়। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। রোজার প্রথম দিনেই জমে উঠেছে রাজধানীর ইফতার বাজার। বাহারি ইফতারের পসরা সাজিয়ে বসেছিল দোকানিরা। রাজধানীর সবচেয়ে ঐতিহ্যবাহী ইফতার বাজার চকবাজারে ছিল উপচে পড়া ভিড়। এ সময় মেয়র সাইদ খোকন চকের ইফতার বাজার পরিদর্শন শেষে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বলা চলে ঢাকার ইতিহাস আর চকবাজারের ইফতারের ইতিহাস একই সময়ে গাথা। বিগত কয়েকশো বছরের মতো এবছরের প্রথম রমজানেও পুরান ঢাকার চকবাজারে ছিল ভোজন রসিকদের ভিড়। নানা পদের নানা স্বাদের ইফতার কিনতে দুপুরের পরপরই মানুষ আসতে থাকে চকবাজারে। ঢাকার দূর দূরান্ত থেকে যেমন এসেছেন অনেকে, তেমনি এসেছেন ঢাকার বাইরে থেকেও। খুলনা থেকে আসছি যে অভিমুখে যে
এবার যখন ঢাকায় যাচ্ছি তখন চকবাজারের ইফতারি করবই। 18 বছর ধরে আমি ইফতারে এখন কেনাকাটা করে কি। এবার চকবাজারে দাম বেশি নেওয়া হচ্ছে, অনেক ক্রেতা এমন অভিযোগ করলেও দোকানিদের দাবি ভিন্ন। সবার সর্বোচ্চ চেষ্টা করা উচিত যাতে রমজানে ভোক্তাদের কাছে দামটা সর্বনিম্ন থাকে। এইবারই বেচি 200 টাকা, এইবারই বেচি 100 টাকা, এগুলি গতবার বেচি 120 টাকা, এইবার বেচি 100 টাকা। এবার তো দোকান থেকে কম। আমরা রেট কোনো সময় বাড়তে চাই না, সীমিত লাভে বিক্রি না করি। জায়গাটা সংকীর্ণ হওয়ায় ঠিকমতো হাঁটা চলা করা যায় না, তাই খোলা মাঠে এটি আয়োজন করা যায় কিনা এমন দাবিও করেন অনেকে। আমি মনে করি এটা একটা মাঠের মধ্যে হলে ভালো হয়, এই বাজারটা সুন্দর হয়, ভালো হয়। বিকেলে চকের ইফতারি বাজার পরিদর্শন করে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন বলেন, এখানকার ইফতারির মান বজায় রাখতে প্রয়োজনে আগামী বছরে দোকানীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই এলাকায় যাতে ইফতার সামগ্রী যথা উপযুক্তভাবে মানসম্মতভাবে ক্রেতা ক্রয় করতে পারেন এবং বিক্রেতা বিক্রয় করতে পারেন তার নিশ্চয়তা বিধান করবার জন্য আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে। রমজানের শেষ পর্যন্ত আমাদের এই অভিযান পরিচালিত হবে। এর আগে চকবাজারের বেশ কিছু খাবারের দোকানে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত। সে সময় একটি মিষ্টির দোকানে 2 লাখ টাকা জরিমানাও করা হয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, 1 জন নিহত। গোটা এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছেড়ে গেছেন শিক্ষার্থীরা। গতরাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী 6 জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়। হঠাৎ হল ছাড়ার এই নির্দেশে ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় রোববার সকাল থেকে ক্যাম্পাস ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। হঠাৎ বন্ধের ঘোষণায় ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। এ সময় সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নানা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। জানান, দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। 10টার ভিতরে হল না ছাড়লে পুলিশি পদক্ষেপ নিতে বাধ্য হবে, এরকম একটা প্রজ্ঞাপন জারি করা হলো। অনেক ডিপার্টমেন্টের ফাইনাল এক্সাম চলতেছে, তো তাদের তো ব্যাপক সমস্যা হয়ে দাঁড়াবে যদি হলে না থাকতে পারে। বাড়িতে যাওয়ার জন্য আর কি টিকিট কাটা হয় নাই, সেটা একটা সমস্যা। তারপর ব্যাগ গোছানো, এটা একটা সমস্যা। রোজা তার মধ্যে শুরু হয়ে গেছে, সব মিলে আর কি খুব বিভ্রান্তিতে পড়ে গেছি আমরা যারা সাধারণ ছাত্র আছি এদের কারো যোগাযোগ করা সম্ভব হয় না, এবং এটা কোথায় আছে কিভাবে আছে আমরা কিছু জানি না। 2 সহপাঠী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর শুরু করলে শনিবার রাতে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে আগামী 6 জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে হল খালির নির্দেশনাও আসে। সকাল 10টার মধ্যে ছাত্রছাত্রীদেরকে সব হল খালি করে চলে যেতে হবে, আর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার সকালে ক্যাম্পাসে ফেরার পথে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কের C&B এলাকায় নাজমুল হাসান ও মেহেদি হাসান নামে 2 শিক্ষার্থীকে চাপা দেয় একটি বাস। ঘটনাস্থলে নিহত হন তারা। এর একদিন পর থেকে বিভিন্ন দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু দাবি আদায় না হওয়ায় শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সহ উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালায় তারা। পরে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিশৃঙ্খলা এবং ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 42 শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। বিকেলে ঢাকা মহানগর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শিক্ষার্থীদের এই জামিন আবেদন মঞ্জুর করেন। গেল শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন C&B এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহত হলে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তখন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করলে প্রায় 5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে সড়কটিতে। অবরোধ চলাকালে শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালালে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বিক্ষোভের এক পর্যায়ে উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালালে বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের 42 শিক্ষার্থীকে আটক করে আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ। সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে ফেলা ভাস্কর্যটি নতুন করে হাইকোর্ট বিভাগের অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হয়েছে।
এদিকে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে গত শুক্রবার বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার 4 জনকে জামিন দিয়েছেন আদালত। সরিয়ে নেওয়া ভাস্কর্যটি আগের জায়গায় স্থাপন এবং দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন, প্রগতিশীল ছাত্রজোট সহ বামপন্থী বিভিন্ন সংগঠন। দুপুরে প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়। সেখানে এক সমাবেশে এসব দাবি জানান তারা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী 29 ও 30 মে 2 দিনব্যাপী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একথা জানান। তিনি জানান, সম্মেলনে প্রধানমন্ত্রী বৈশ্বিক সন্ত্রাসবাদ ও অভিবাসন বিষয়ে বাংলাদেশের পদক্ষেপ তুলে ধরবেন। সফরে অস্ট্রিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে জাতিসংঘের সংস্থা হিসেবে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি প্রতিষ্ঠার 60 বছর পূর্তি উপলক্ষে সম্মেলন আয়োজন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃত্ব প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মিস্টার ক্রিশ্চিয়ান কার্নের সাথে দ্বিপাক্ষিক আনুষ্ঠানিক বৈঠক করবেন। এই বৈঠকে বৈশ্বিক সন্ত্রাসবাদের বিস্তার ও নিরোধ, অভিবাসন, উদ্বাস্তু সংকট, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং ব্রেক্সিট পরবর্তী ইউরোপে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বিচারিক আদালতে এ মামলা চলতে আর বাধা নেই। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ বেগম জিয়ার লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বেগম জিয়ার আবেদন 2015 সালের 17 সেপ্টেম্বর খারিজ করে দেন হাইকোর্ট। পরে এই রায়ের বিরুদ্ধে গত বছরের 26শে জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করেন তিনি। এই আবেদনটিও আজ খারিজ করে দিয়ে মামলা চলবে বলে আদেশ দেন আপিল বিভাগ। সন্ধ্যার সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রে মুসলিম নারীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভিন্ন ধর্মের 2 জন, গুরুতর আহত 1। অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি পোর্টল্যান্ড মেয়রের। সাইবার অপরাধ আইন কার্যকর হওয়ার সাথে সাথে আইসিটি আইন বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে প্রেস ফ্রিডম বিষয়ক এক সেমিনারে তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। সুশাসনের কথা আমরা বলবো, আমাদের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপের কথা আমরা বলবো, আমাদের যে মিডিয়া হাউসগুলো আছে সেই মিডিয়া হাউসগুলো কতটুকু ইকোনমিক্যালি ভায়াবল আছে তার উপরেও নির্ভর করবে সেখানে আমরা কতটুকু ভালোভাবে কাজ করতে পারবো। সাইবার ক্রাইম বন্ধ করার জন্য একটা সমন্বিত সাইবার অপরাধ আইনের খসড়া চূড়ান্ত হয়ে গিয়েছে। আমরা এবং আইনমন্ত্রীও বলেছে ওই আইনটা বাজারে চলে আসলে আইসিটি আইনটা বাতিল হয়ে যাবে সম্ভবত। আমার গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকীকরণের কাজে আমাদের সরকার হাত দিয়েছে। ঈদের অনেক দেরি থাকলেও বন্দরনগরী চট্টগ্রামে জমে উঠেছে থান কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বিপণী এলাকা টেরি বাজার। ঈদের আগে পছন্দনীয় কাপড় সেলাই করে নিতে এই বাজারে নারী ক্রেতাদের ভিড় বেশি। নিজেদের পছন্দমতো পোশাক বানাতে যারা আগ্রহী তাদের কাছে টেরি বাজারের চাহিদা অনেক। ঈদের সময় টেইলার্সের ব্যস্ততা এড়াতে আগেভাগেই থান কাপড়ের বিকিনি চলে। এই বাজারে শুধু বাংলাদেশি নয়, চীন, ভারত, পাকিস্তান এবং থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, সালোয়ার কামিজের কাপড় পাইকারি দামে বিক্রি হয়। এদিকে ক্রেতা সমাগমের কথা মাথায় রেখে সার্বক্ষণিক জেনারেটর ব্যবস্থা চালু রাখা, যানজট নিরসন সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে টেরি বাজার ব্যবসায়ী সমিতি। মায়ের শারীরিক পরীক্ষা নিরীক্ষা না করেই সন্তান গর্ভধারণে বাড়ছে নানা জটিলতা। সন্তানকে বাঁচাতে গর্ভধারণের আগেই মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত হওয়া জরুরি বলে মনে করেন চিকিৎসকরা। সমস্যা সমাধানে দেশের হাসপাতালগুলোতে গর্ভধারণ পূর্ববর্তী পরীক্ষা নিরীক্ষার সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। মুজাহিদ শুভর রিপোর্ট।
মায়ের শরীরে থাকা থ্যালাসেমিয়া রোগের জীবাণু নিয়ে জন্ম নিয়েছে ইয়াসিন ও শরীফুল। বাবা মা দুজনেই থ্যালাসেমিয়া রোগের বাহক হওয়ায় আক্রান্ত সন্তানদের জীবন অনেকটাই অনিশ্চিত। ইতিমধ্যে 3 লক্ষাধিক টাকা ব্যয় হবার পর প্রতি মাসে 2 সন্তানের পেছনে 10,000 টাকা যোগান দিতে হিমশিম খাচ্ছে পরিবার। আমরা যতগুলো বাচ্চা নেবো এই ধরনের হবে। আমরা দুজনের ভিতরে আমরা বাহক দুজনে, কারণ আমাদের বাচ্চা অসুস্থ হয়েছে। দেশে খুব কম সংখ্যক নারী শরীরের রোগ নির্ণয় করে সন্তান গর্ভে ধারণ করেন। জনসচেতনতার অভাবে অনেক ক্ষেত্রে আক্রান্ত মায়েরা অজান্তেই আক্রান্ত করেন নবজাতকদের। ছোট নিউমোনিয়া বলে নাকি, তারপরে ওইটার সমস্যার সমাধান হয়েছে। ইদানিং আবার জ্বর 104 জ্বর। গর্ভে আসার আগে এবং গর্ভে আসার পরে বাচ্চা হওয়া সঠিকভাবে চিকিৎসা করা হয়, তাইলে হয়তো এই ধরনের দুরবস্থা থেকে অনেকে মুক্তি পেতে পারে। সুস্থ মাই জন্ম দিতে পারে সুস্থ শিশুর। টর্চ ভাইরাস, হাম, HIV, সিফিলিস সহ নানা রোগে আক্রান্ত মায়েদের মাধ্যমে শিশুর আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে সন্তান গর্ভধারণের আগেই মায়েদের নানা ধরনের স্বাস্থ্য পরীক্ষা জরুরি বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। প্রি প্রেগন্যান্সি অ্যানিমিয়া আমি কন্ট্রোল করে রাখি, কিংবা তার যে অপুষ্টিজনিত অন্য কোনো সমস্যাকে যদি ঠিক করি, কিংবা তার যদি ডায়াবেটিস চেক আপ করে তার যদি একটা নিয়ন্ত্রণে এনে তারপরে মাতৃত্বে যাই, তাহলে আমরা শুধু মাতৃত্বকালীন গর্ভকালীন না, ডেলিভারির সময়ে এবং তার পরবর্তী সময়ের বহু জটিলতা থেকে রক্ষা করতে পারব। সমস্যা সমাধানে দেশের হাসপাতালগুলোতে গর্ভধারণ পূর্ববর্তী পরীক্ষা নিরীক্ষার সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। প্রিকনসেপশন ডায়াগনোসিসের জন্য একটা ল্যাবরেটরি করেছি। নবীন যে চিকিৎসক অথবা বিশেষজ্ঞ যে চিকিৎসক তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং ধীরে ধীরে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে যেন হলো এটা সম্প্রসারিত হয়, এই ধরনের হলো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, সেই সুযোগ আমরা তৈরি করছি। সর্বোপরি মা ও শিশুকে নিরাপদ রাখতে বিয়ের আগে, গর্ভধারণের আগে ও পরে এই 3টি ধাপে নারীর শারীরিক পরীক্ষার দিকে জোর দিচ্ছেন চিকিৎসকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষাই সুস্থতা, এই লক্ষ্যকে সামনে রেখে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে। বিশ্বব্যাপী নারীদের পিরিয়ডের বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পালন করা হয় দিনটি। পিরিয়ড বিষয়ে নারীদের মধ্যে বিভিন্ন কুসংস্কার ও রক্ষণশীলতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সহ ঘরে বাইরে প্রতিনিয়তই নারীরা সম্মুখীন হচ্ছেন বিড়ম্বনার। সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলছেন উন্নয়ন কর্মী ও চিকিৎসকরা। নিজামুদ্দিনের ক্যামেরায় বিথি হকের রিপোর্ট। শুধুমাত্র পিরিয়ডের জন্যই কিন্তু তুমি একটা আলাদা একটা হিউম্যান বিইং বা একটা জীবন তুমি পৃথিবীতে নিয়ে আসতে পারো। বয়সন্ধিকাল ও শারীরিক পরিবর্তন নিয়ে কাজ করেন এই নারী, বলছিলেন তারই কাজের অভিজ্ঞতা। পিরিয়ডের মতো স্বাভাবিক প্রাকৃতিক ব্যাপারকে এখনো যে লজ্জাজনক, নোংরা আর নেতিবাচক হিসেবে দেখা হয়, সে প্রমাণ পাওয়া গেল ক্যামেরায়ও। বেসরকারি সংস্থার একটি জরিপে দেখা গেছে, পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার অভাবে দেশের 97% নারী কোনো না কোনো সময়ে সার্ভিক্যাল ইনফেকশনের সমস্যায় ভোগেন। শিক্ষার্থী ও কর্মজীবী নারীরা এখন নিজেদের প্রয়োজনেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র থেকে চান সহযোগিতামূলক আচরণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। কোনো প্রবলেম যদি হয় বাবার সাথে শেয়ার না হলে মাকে বলে যায়। আমাদের যে প্রোটেকশনটা দেয় ওটা আমাদের টাকা দিয়ে কিনতে হয়। আমাদের যে সহকর্মীরা আছে তাদের এই ব্যাপারে অনেকটা লিবারেল হওয়া উচিত। অভিভাবকরা চান শিক্ষা প্রতিষ্ঠানগুলো হোক তাদের সন্তানদের জন্য নিরাপদ ও সহায়ক। একজন টিচারকে তার সর্বপ্রথমে তার মা হয়ে তার কাছে আসতে হবে। নিজেদের দায় কিছুটা স্বীকার করে শিক্ষকরা বলছেন, প্রজনন স্বাস্থ্য নিয়ে পাঠ্যপুস্তকে একটি আলাদা অধ্যায় থাকলেও শিক্ষকরা তা প্রায়শই এড়িয়ে যান। এই বিষয়টা যেহেতু আমাদের সমাজ ব্যবস্থার উপরে একটা বিশাল প্রভাব ফেলছে, সুতরাং এই বিষয়টাকে যথেষ্ট যত্নের সাথে পড়াতে হবে। স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলছেন, কিশোর কিশোরী হয়ে ওঠার আগেই নিজেদের শরীরের সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রক্রিয়াটা শুরু করতে হবে পরিবার থেকেই। ছোটবেলা থেকেই যদি আমরা তাদের ম্যানেজ করা শিখাই, তাহলে তারা অনেক ধরনের জরায়ুর এবং জরায়ুর আশেপাশে যেসব রোগবালাইগুলো হয়, ইনফেক্টেড হওয়া বা বিভিন্ন ধরনের পিআইডি বা অনেক ক্রিটিক্যাল প্রবলেমই ক্রনিক ইনফেকশন থেকে ক্যান্সারের দিকে যাওয়া অনেক ধরনের রোগ হতে পারে। 2014 সাল থেকে শুরু হয়ে এবছর চতুর্থবারের মতো পালিত হচ্ছে দিনটি। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন।
সকালে চালথা উপজেলার গোট্টি এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, গোট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু আওয়ামী লীগে যোগ দেওয়ার পর থেকে আওয়ামী লীগ নেতা সারওয়ার মাতবরের সাথে বিরোধ চলছিল। এরই জেরে সকালে চেয়ারম্যানের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলেই সারওয়ার মাতবর নিহত হন। পরে আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের অরেগনে এক মুসলিম তরুণীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভিন্ন ধর্মাবলম্বী 2 মার্কিন নাগরিক। রাজ্যের পোর্টল্যান্ডে কমিউটার ট্রেনে এই তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে নিহত হন তারা। এ ঘটনায় গুরুতর আহত হন আরও একজন। এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আগামী মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। এদিকে মুসলিম অভিবাসীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পোর্টল্যান্ডের মেয়র। বীর বেঁচে থাকলেও বীর, মারা গেলেও বীর, এভাবেই নিজ সন্তানের প্রশংসা করেন পোর্টল্যান্ডে নারী উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ দেয়া 22 বছর বয়সী তরুণ তেলিনিস মির্দিন নামকাই মিকার মা। এ ঘটনায় রিকি জন বেস্ট নামের 53 বছর বয়সী আরও এক মার্কিনীর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরেকজন মার্কিন নাগরিক। শুক্রবার হিজাব পরা এক মুসলিম তরুণী তার বান্ধবীকে নিয়ে পোর্টল্যান্ডের কমিউটার ট্রেনে উঠলে তাদেরকে লক্ষ্য করে বাজে কথাবার্তা বলেন এক মার্কিন নাগরিক। এ সময় তাকে বাধা দিতে গেলে কয়েকজনের উপর চড়াও হয় ওই অস্ত্রধারী। 35 বছর বয়সী জেরেমি জোসেফ ক্রিস্টিয়ান নামের ওই মার্কিনের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। হামলাকারী অশালীন ভাষায় চিৎকার করার পাশাপাশি বিদ্বেষমূলক স্লোগান দিচ্ছিল। অনেকে তার আগ্রাসী আচরণে বাধা দেওয়ার চেষ্টা করলে সে তাদের উপরও চড়াও হয়। আমরা খবর পেয়ে দ্রুত ট্রেন স্টেশনে পৌঁছে সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হয়েছি। রমজানের শুরুতেই এমন বিদ্বেষমূলক ঘটনায় আতঙ্কিত সেখানকার মুসলিম কমিউনিটি। তবে শনিবার এক সংবাদ সম্মেলনে অভিবাসী ও মুসলমানদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন পোর্টল্যান্ড মেয়র। মূলত যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এই ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ডের জন্য দায়ী। সহিংস কথাবার্তায় একসময় সহিংসতায় রূপ নেয়। এখানকার আদিবাসীদের সার্বিক নিরাপত্তা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে মুসলিম অভিবাসীরা যাতে নির্বিঘ্নে রোজা পালন করতে পারেন সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবারের বিদ্বেষমূলক এই হামলার ঘটনা তদন্তের দায়িত্ব নিয়েছে FBI। আগামী মঙ্গলবার আদালতে অভিযুক্তের বিরুদ্ধে 2টি হত্যা ও অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগ গঠন করা হতে পারে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ক্রিকেটের খবর। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হারকে অপ্রত্যাশিত বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের উইকেটে 450 রানকেও যথেষ্ট মনে করছেন না তিনি। তাই বোলারদের পাশাপাশি লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নেওয়ার তাগিদ দেন সুজন। সবকিছুর সন্নিবেশন হলে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারানো সম্ভব বলে মনে করেন তিনি। এদিকে জুলাইয়ে এ দলের সম্ভাব্য অস্ট্রেলিয়া সফরের কথাও জানিয়েছেন তিনি। কালকের ম্যাচে যদি দেখেন যে আমাদের কেউ শেষ করতে পারেনি, অর্থাৎ সাকিব বা মাহমুদুল্লাহ কিংবা মোসাদ্দেক বা একটা ব্যাটসম্যান যদি শেষ করে সেটা সবসময় ভালো হয় টিমের জন্য। আরো 15-20টা রান হলে সিনারিওটাই পুরো ডিফারেন্ট হয়ে যায়। আসলে বোলিংটা একটু কনসার্ন আছে এখনো। ইংল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা যেহেতু আমাদের আছে, আর মাটিতে আমরা বাংলাদেশ আমাদের দিনে যে কাউকেই হারাতে পারি সেই অ্যাবিলিটি আমাদের আছে। ওভালে 450 রানও সিকিউর হবে কিনা আই এম ডাউট। ডিফেন্ড করা ডিফিকাল্ট যদি আপনি ভালো বল না করেন, আপনি যদি প্ল্যানিং অনুযায়ী বল না করেন তাহলে ডিফিকাল্ট। সামনে আমাদের এই টিমের অস্ট্রেলিয়া একটা ট্যুর আছে আমাদের ইন জুলাই আই বিলিভ। সামনে আর বেশ কিছু ট্যুর আমরা চেষ্টা করছি করার জন্য। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বাজারে ঘন্টা ব্যবধানে চিনির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। অসহায় ক্রেতারা, ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন অসাধু সিন্ডিকেটের ওপর। রাজধানীর ইফতারের বাজার জমজমাট। ঐতিহ্যবাহী আইটেম কিনতে পুরান ঢাকার চক বাজারে রোজাদারদের ভিড়। ভেজাল রোধে অভিযান চলবে জানালেন দক্ষিণের মেয়র। বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার। আটক 42 শিক্ষার্থীর জামিন মঞ্জুর। সরিয়ে নেওয়ার একদিন পর সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে স্থাপন হলো ভাস্কর্য। শুক্রবারের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 4 জনের জামিন মঞ্জুর।
এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াই গর্ভধারণে বাড়ছে ঝুঁকি, শিশুর দেহে ছড়িয়ে পড়ছে জটিল রোগ। আগে থেকেই মায়ের সুস্বাস্থ্য নিশ্চিতের পরামর্শ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।